নাতি কিংবা নাতনির জন্য আইসক্রিম কিনতে বের হয়ে একজন দাদি গুলিবিদ্ধ হলেন, বাচ্চাটা গুলিবিদ্ধ হলো, ঘরের ভিতর বসে আছেন, জানালার ভিতর গুলি ঢুকে গেল, উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি, এই সব কিছু মিলিয়ে সামগ্রিকভাবে মানুষ নিরাপত্তাহীনতা বোধ করতে শুরু করলো। বিশেষ করে এই ধরনের মুভমেন্টে যখন নারীরা নেমে আসে, বাবা মা নেমে আসে, তখন ওই মুভমেন্টকে কন্টেন করাটা কিন্তু সহজ আর হয় না। রাজনৈতিক দলের পরিচয়ে রাস্তায় নামাটা ওই সময় তো একেবারেই সহজ ছিল না, হয় গুম নয় হত্যাকাণ্ডের শিকার। যে সব কিছু প্রধানমন্ত্রীর কার্যালয়মুখী, অন্য কোনো মন্ত্রণালয় যে এক্সিস্ট করে এটাই বোধহয় আমরা জানতাম না। বাড়ি ফেরার পর আমার স্ত্রীকে বললাম যে এই সরকারের টিকিট থাকা সম্ভব না। জুলাইয়ের ঠিক 2 বছর, গতকাল ছিল সেই 36 জুলাই। এটি নিয়ে এই 2 বছর পরে আপনার মূল্যায়ন কি? এটি কি একটি সফল গণ অভ্যুত্থান, অসম্পূর্ণ রাষ্ট্রীয় রূপান্তর, নাকি একটি বড় সুযোগ নষ্ট হওয়ার গল্প? এটা নিশ্চয়ই সফল গণ অভ্যুত্থান, নইলে আমি আর আপনি এখানে বসে থাকতে পারতাম না, অন্য কোথাও হয়তো বা থাকতাম। তো সেই দিক থেকে নিশ্চয়ই আমরা বলতে চাই যে সফল গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যে আভাসগুলো দরকার ছিল প্রতিষ্ঠানগতভাবে, সেই লক্ষ্যটা হয়তো আমরা পূরণ করতে পারিনি। এবং বিশেষ করে এটা বলার অপেক্ষা রাখে না, যেহেতু ওই ঝড় ঝঞ্ঝার মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছিলেন, এই পথটা শক্তিশালীভাবে তাদের তৈরি করার কথা ছিল। অনেক ক্ষেত্রে সফল হয়েছেন, কিন্তু আকাঙ্ক্ষা পূরণের দিক থেকে আসলে এই 15-16 বছরের যে জঞ্জাল, এবং এটা 15-16 বছর না, অতীতেরও যে জঞ্জাল, সেগুলো তো আসলে এত অল্প সময়ে অ্যাড্রেস করা সম্ভব না। কিন্তু প্রতিষ্ঠানগতভাবে যেই ছাপগুলো রেখে যাওয়া দরকার ছিল, সেই ছাপগুলো আসলে রেখে যাওয়া যায়নি। ইভেন যেই সংস্কার কমিটিগুলো হয়েছে, কমিশনগুলো হয়েছে, তারা যেই সুপারিশগুলো দিয়েছেন সেগুলোও কিন্তু বাস্তবায়ন হয়নি। যার ফলে মনে হচ্ছে যে ওই সময় ওই পথ তৈরি করার চাইতে অন্য কোথাও বোধহয় মনোযোগটা অনেক বেশি চলে গেছিল, যার জন্য আকাঙ্ক্ষার দিক থেকে দেখলে বাস্তবতা এবং আকাঙ্ক্ষার ফারাকটা অনেক বেশি হয়েছে। সরকার পতনই কি একটি গণঅভ্যুত্থানের সাফল্য, নাকি রাষ্ট্রের কাঠামো বদলানোই তার আসল পরীক্ষা? আমাদের আসলে এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকারের পরিবর্তন, এটা কিন্তু আমাদের নতুন কিছু না। আমরা কিন্তু 1990-তে দেখেছি স্বৈরাচারের সাথে পতন হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। ইভেন আমরা 2007-8-এও আমরা আগস্ট বিদ্রোহের মধ্য থেকে দেখলাম যে ওই সরকারও সরে যেতে বাধ্য। কিন্তু মুশকিলটা হচ্ছে যখন সরকার, ফ্যাসিস্ট সরকার হোক কিংবা স্বৈরতান্ত্রিক সরকার হোক, যেভাবে আমরা চিহ্নিত করি না কেন, সেই আকাঙ্ক্ষাটা পরবর্তীতে রাজনৈতিক দলগুলো কেন জানি ধরে রাখতে পারে না। এবং বিশেষ করে বড় সংকটের জায়গা, এই স্বৈরতান্ত্রিক যখন রাষ্ট্র ব্যবস্থার বিকাশ ঘটে, প্রতিষ্ঠানগুলো অকার্যকর হয়ে যায় এবং দেখা যায় প্রতিষ্ঠানগুলো এক ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে। গত সময় আমরা দেখেছি যে সব কিছু প্রধানমন্ত্রীর কার্যালয়মুখী, অন্য কোনো মন্ত্রণালয় যে এক্সিস্ট করে এটাই বোধহয় আমরা জানতাম না। এবং মন্ত্রীরাও বলতেন যে প্রধানমন্ত্রী 24 ঘন্টায় জেগে থাকে। এগুলো সিমটম হচ্ছে কিন্তু স্বৈরতন্ত্রের। এখন মুশকিলটা হচ্ছে যখন সরকার পরিবর্তন হয়, তখন এই যে কাঠামোগত পরিবর্তন আনা দরকার, সেই পরিবর্তনের ক্ষেত্রে দেখা যায় যখন কেউ ক্ষমতাসীন হচ্ছেন, তার একটা অনীহা তৈরি হয়। অনীহা তৈরি হয় এই জন্যে সম্ভবত মানুষের উপর আস্থা হারিয়ে ফেলে। এবং মুশকিলটা হয় এই কাঠামোর মধ্য দিয়ে একটা তোষামোদী গোষ্ঠী খুব শক্তিশালী আকার ধারণ করে। এবং আমাদের নেতৃত্বের এই দুর্বলতা আছে, তোষামোদী গোষ্ঠীকে দূরে সরিয়ে সত্যিকারের মানুষগুলোকে সামনে আনা এবং সঠিক মানুষকে সঠিক স্থানে আনা, প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করা। ওনারাও বোধহয় একটা পর্যায়ে খুব আনন্দ পান যখন ব্যক্তি বন্দনা শুরু হয়। ওই জায়গা থেকে বের হওয়ার প্রবণতাটা কেন জানি ক্ষমতাসীন হওয়ার পর আর থাকে না। শিক্ষার্থীদের আন্দোলন থেকে গণঅভ্যুত্থান, কোটা সংস্কারের আন্দোলন, সেটা খুব দ্রুতই এক দফায় পৌঁছে যায়। কোন মুহূর্তে আপনি বুঝেছিলেন যে এটি আর শিক্ষার্থীদের শুধু কোটার দাবি নয়, এটি সরকার পরিবর্তনের আন্দোলনেই রূপ নিচ্ছে? এইটা আমার যেহেতু একটা অভিজ্ঞতা আছে গণঅভ্যুত্থান, বিশেষ করে 90 দশকের এরশাদ বিরোধী আন্দোলনে সরাসরি অংশগ্রহণের, এবং একেবারে রাজপথে তখনও ছিলাম, তখন কলেজে পড়তাম। কিন্তু সংগঠনগতভাবে যেহেতু আমার সংশ্লিষ্টতা ছিল, সেই কারণে সেই সময়ের অভিজ্ঞতা যে বিশেষ করে এই ধরনের মুভমেন্টে যখন নারীরা নেমে আসে, বাবা মা নেমে আসে, তখন ওই মুভমেন্টকে কন্টেন করাটা কিন্তু সহজ আর হয় না। এবং এবারও ইনফ্যাক্ট বিশেষ করে রোকেয়া হল, শামসুন্নাহার হল, ইডেন কলেজ থেকে যখন স্টুডেন্টরা বের হয়ে আসলো 15 জুলাই, আপনার নিশ্চয়ই মনে আছে, যখন রাজাকারের বাচ্চা, মানে এই গালিটা কোট আনকোট,
তখন কিন্তু এই যে বের হয়ে আসার ওই অভিজ্ঞতা থেকে আমিও তখন রাস্তায় ছিলাম, বাড়ি ফেরার পর আমার স্ত্রীকে বললাম যে এই সরকারের টিকিট থাকা সম্ভব না। এবং পরেও আমাকে বললো যে তুমি আগে কিভাবে অনুধাবন করেছিলাম। এটা মূলত ওই অভিজ্ঞতাটা, যেখানে বিশেষ করে নারীদের অংশগ্রহণটা যখন বাড়ে তখন আসলে এইটাকে কন্টেন করা খুব সহজ হয় না এবং পতনটা অনেক ক্ষেত্রে অবশ্যম্ভাবী হয়ে যায়। এবং রাষ্ট্রীয় যে সহিংসতা বা রাষ্ট্রের পক্ষ থেকে যে আন্দোলন দমন, এটা কি আসলে দমন করতে গিয়ে সাধারণ মানুষকেই আন্দোলনে সম্পৃক্ত করে ফেলা? নিশ্চিতভাবে, কারণ এটা কিন্তু একটু খেয়াল করে দেখেন যে কোটা সংস্কার আন্দোলনটা আমরা 2018-তে তার একটা চরম প্রকাশ দেখেছিলাম। ওর পরবর্তী কিন্তু নিরাপদ সড়ক আন্দোলনও আমরা দেখলাম এবং এর মধ্য দিয়ে কিন্তু সরকারের মধ্যে এক ধরনের অতিরিক্ত আত্মবিশ্বাস তৈরি হয়েছিল যে এই ধরনের আন্দোলনকে কন্টেন করা খুব সহজ, এরকম একটা মানে মনোজগৎ তাদের তৈরি হয়েছিল। তো এইবার যেই ঘটনাটা ঘটলো, মানে এটা খুবই মানে কোটা সংস্কার আবারও জুলাই থেকে আমরা দেখলাম, কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনটাকে দমন করতে গিয়ে যে নিপীড়নের আশ্রয়টা নিল এবং বিশেষ করে আবু সাইদের মৃত্যু, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়া এখন খুব সহজে মানুষ অ্যাক্সেস করতে পারে, এটা কিন্তু বড় ধরনের একটা নাড়া দিল। এবং এরপরে ফারহান ফায়াজ সহ ওয়াসিম, তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একে একে যে মৃত্যু, রিয়া গোপ, তারপর আপনার নিশ্চয় মনে থাকবে নাতি কিংবা নাতনির জন্য আইসক্রিম কিনতে বের হয়ে একজন দাদি গুলিবিদ্ধ হলেন, বাচ্চাটা গুলিবিদ্ধ হলো। এগুলো ঘরের ভিতর বসে আছেন, জানালার ভিতর গুলি ঢুকে গেল, উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি, এই সব কিছু মিলিয়ে সামগ্রিকভাবে মানুষ নিরাপত্তাহীনতা বোধ করতে শুরু করলো। এবং আমি শাহবাগে একটা সমাবেশে আমি এক সময় কিছুদিন ব্যাংকে ছিলাম, আমার ব্যাংকের কলিগ যিনি উচ্চপদস্থ কর্পোরেট কর্মকর্তা, তাকেও কিন্তু আমি এখানে অংশগ্রহণ করতে দেখলাম ওই বোধ থেকে যে আমরা কেউ নিরাপদ না। এবং এই যে নিরাপত্তাহীনতা কিংবা অনেক দিনের যে মানে ক্ষোভ জমে থাকা, যেটা প্রকাশ করতে পারছিল না, জমি দখল, তারপর হচ্ছে বিশেষ করে নারীদের নিরাপত্তাহীনতা, স্কুল কলেজের টিজিং, বিশেষ করে ছাত্র সংগঠনের যারা নেতা নেত্রী ছিল, হলগুলোতে নিষ্পেষণ, সব কিছু মিলে এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে প্ল্যাটফর্মটা মানুষকে একটা সাহস জুগিয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে রাজনৈতিক দলের পরিচয়ে রাস্তায় নামাটা ওই সময় তো একেবারেই সহজ ছিল না, হয় গুম নয় হত্যাকাণ্ডের শিকার কিংবা অন্য কোনো নির্যাতনের শিকার, কিংবা আপনার ট্যাক্স ফাইল অমুক তমুক, যেভাবে যাকে নির্যাতন করে নিপীড়ন করে চুপ রাখা যায়। তো সেই জায়গায় এই যে গদবাঁধা রাজনৈতিক দলের বাইরে গিয়ে যে একটা নেতৃত্ব তৈরি হলো, সেই জায়গায় মানুষ কিন্তু মনে করলো যে এই জায়গাটা আস্থা রাখা যায়, এবং সেটার ভিত্তিতেই কিন্তু আমরা দেখলাম একটা বড় ধরনের পরিবর্তন আসলো। এবং এই পরিবর্তনটা দিনের শেষে শুধুমাত্র কোটা সংস্কারে আসলে সীমাবদ্ধ থাকলো না, দিনের শেষে রাষ্ট্র সংস্কারটা গুরুত্বপূর্ণ হয়ে গেল।